আজকের ক্লাসে আমরা আলোচনা করব কোম্পানির বিভিন্ন প্রকারের শ্রেণীবিভাগ নিয়ে। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কোম্পানি কাকে বলে এবং কোম্পানির কি কি বৈশিষ্ট্য রয়েছে এগুলো নিয়ে বিশদে আমরা আলোচনা করেছিলাম। কোম্পানি এবং কোম্পানি যে অংশীদারি কারবার রয়েছে তার মধ্যে কি পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিও। আজকের ক্লাসে যে টপিকগুলো আমরা আলোচনা করব সেই টপিকগুলো হলো এক, যে কোম্পানি কত প্রকারের হতে পারে বা কোম্পানির শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করব, এবং দুই, কোম্পানির হচ্ছে যে প্রাইভেট কোম্পানি এবং পাবলিক কোম্পানি রয়েছে তার মধ্যে কী কী আমরা পার্থক্য দেখতে পাই সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলি যে কোম্পানির শ্রেণীবিভাগ। তো প্রথমেই আমরা কোম্পানিকে যে দুটো ভাগে ভাগ করে থাকি সেটা হচ্ছে আমাদের প্রাইভেট কোম্পানি এবং পাবলিক কোম্পানি। প্রাইভেট কোম্পানি এবং পাবলিক কোম্পানি। তো প্রথমে বলি যে প্রাইভেট কোম্পানি জিনিসটা কি। তো কোম্পানি কাকে বলে সেটা তো আমরা আগেই আলোচনা করেছিলাম। এখন এমন কোনো যদি কোম্পানি থাকে যেখানে সবথেকে কম দুজন থাকতে পারে এবং সবথেকে বেশি 200 জন থাকতে পারে, তার বেশি কিন্তু সদস্য বা শেয়ার হোল্ডার থাকতে পারে না, যার শেয়ার কিন্তু জনসাধারণের কাছে অবাধে হস্তান্তর করা যায় না, এবং নামের শেষে লেখা থাকে পিভিটি এলটিডি। এই কথাটি ছোট করে লেখা থাকে PVT.LTD, তাকে আমরা বলবো প্রাইভেট কোম্পানি। তাহলে আমরা সংজ্ঞা আকারে বা ডেফিনেশন আকারে কি বলতে পারি, যে কোম্পানির সদস্য সংখ্যা 2 থেকে 200 জন হয়, তার অধিক হতে পারে না, যে কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না অর্থাৎ জনগণের কাছে বিক্রি করা যায় না, এবং যে কোম্পানি হচ্ছে নামের শেষে প্রাইভেট লিমিটেড কথাটি উল্লেখ থাকে তাকে আমরা বলি ঘরোয়া কোম্পানি বা প্রাইভেট কোম্পানি। 2 নম্বর, উল্টোভাবে আমরা পাই পাবলিক কোম্পানি। পাবলিক কোম্পানি, এই পাবলিক কোম্পানি কি? তো পাবলিক কোম্পানি বলতে বোঝায় যেখানে ন্যূনতম 7 জন সদস্য লাগবে এবং সর্বোচ্চ যত ইচ্ছা সদস্য থাকতে পারে, অর্থাৎ যত শেয়ার হোল্ডার থাকবে তত কিন্তু সদস্য সংখ্যা হতে পারে, সেটা 1 কোটিও হতে পারে এবং 10 কোটিও হতে পারে, এর কোনো ঊর্ধ্ব সীমানা নাই। অর্থাৎ যে কোম্পানিতে ন্যূনতম 7 জন থাকে এবং সর্বোচ্চ যত ইচ্ছা সদস্য থাকতে পারে, এরা জনগণের কাছে শেয়ার ডিবেঞ্চার এগুলো অবাধে বিলি করতে পারে, কোনো রকম বাধা নিষেধ থাকে না, এবং নামের শেষে লেখা থাকে শুধু এলটিডি অর্থাৎ লিমিটেড। তাহলে সেই কোম্পানিকে আমরা বলবো পাবলিক কোম্পানি। তাহলে আমরা সংক্ষেপে কি পেলাম, যে কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা থাকে 7 জন, সর্বোচ্চ সদস্য সংখ্যার কোনো রকম বাধা নিষেধ থাকে না, আর যে কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায়, জনগণের কাছে অবাধে হস্তান্তর করা যায়, যে কেউ কিনতে পারে এই কোম্পানির শেয়ার, এবং নামের শেষে লেখা থাকে এলটিডি, তাকে আমরা বলি সর্বজনীন কোম্পানি। এরপর যে কোম্পানি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। সনদপ্রাপ্ত কোম্পানি। আচ্ছা, আগের দুটোর কোম্পানির যদি আমরা বলি যে কয়েকটা উদাহরণ দাও, তাহলে আমরা কিভাবে উদাহরণ পাবো। যেমন এটা দেখা গেল যে প্রাইভেট কোম্পানির একটা উদাহরণ দিচ্ছি, যেমন সাঁতরা পাবলিকেশন প্রাইভেট লিমিটেড বা রবীন্দ্র লাইব্রেরি প্রাইভেট লিমিটেড, এগুলো হচ্ছে প্রাইভেট কোম্পানি। আর পাবলিক কোম্পানির যদি কয়েকটা উদাহরণ বলি তাহলে রিলায়েন্স লিমিটেড, ভোডাফোন আইডিয়া লিমিটেড, জোম্যাটো লিমিটেড, এইগুলো হচ্ছে আমাদের সব পাবলিক কোম্পানির উদাহরণ। এখন আমরা বলবো যে সনদপ্রাপ্ত কোম্পানি। সনদ মানে কি? সনদ মানে হচ্ছে সংবিধান। যদি কোনো দেশের সংবিধানে কোনো কোম্পানির উল্লেখ থাকে, অর্থাৎ কোনো দেশের সংবিধান দ্বারা যদি কোনো কোম্পানি তৈরি হয় তাহলে তাকে বলা হবে সনদপ্রাপ্ত কোম্পানি। এর একটা যদি আমরা উদাহরণ বলি তাহলে আমাদের দেশে যখন ব্রিটিশরা রাজত্ব করত তখন ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ ওরা যেই সংবিধানের মাধ্যমে আমাদের ভারতবর্ষটাকে পরিচালনা করত সেই সংবিধানের একটা মূল স্তম্ভ ছিল এই কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তবে বর্তমানে এ ধরনের কোনো কোম্পানি হচ্ছে এখন নেই। এরপর যেটা আমরা আলোচনা করব বিধিবদ্ধ কোম্পানি। এই সনদপ্রাপ্ত কোম্পানির পর সবথেকে বেশি পাওয়ারফুল বা ক্ষমতাশালী কোম্পানি হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। বিধিবদ্ধ কোম্পানি কি? বিধিবদ্ধ কোম্পানি বুঝতে গেলে আমাদের জানতে হবে যে আমাদের সংবিধানে যে পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্টে এক হচ্ছে আমাদের রাজ্যসভা এবং হচ্ছে লোকসভা, এই দুটো কিন্তু কক্ষ থাকে। এখন এখানে যারা এমএলএ এবং এমপি এরা কিন্তু ভোটাভুটির মাধ্যমে
কোনো যদি কোম্পানি তৈরি করে বা কোনো বিল পাস করে, সেই বিলের মাধ্যমে যদি কোনো কোম্পানি তৈরি করা হয় তাহলে তাকে আমরা বলি বিধিবদ্ধ কোম্পানি। যেমন এই বিধিবদ্ধ কোম্পানি আমাদের দেশে আছে, যার মধ্যে একটি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, অর্থাৎ যার ফুল ফর্ম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন এবং শর্ট ফর্ম হচ্ছে ডিবিসি। অনেক সময় পরীক্ষায় পড়ে যে শর্ট ফর্ম ডিবিসি এর পুরো নাম লেখো, দামোদর ভ্যালি কর্পোরেশন। আর এটা হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি, অর্থাৎ এটা রাজ্যসভা এবং লোকসভা উভয়ই কিন্তু আইন দ্বারা তৈরি করা হয়েছে। এরপর যেটা আমরা আলোচনা করব 5 নম্বর, নিবন্ধিত কোম্পানি। নিবন্ধিত কোম্পানি বলতে আমরা কি বুঝি? নিবন্ধিত কোম্পানি বলতে এই প্রাইভেট কোম্পানি এবং পাবলিক কোম্পানি এদের সবাইকেই বলা যেতে পারে, অর্থাৎ যারা রেজিস্ট্রি করা হয় 1956 সালের কোম্পানি আইন, বর্তমানে 2013 সালের কোম্পানি আইন দ্বারা যেই কোম্পানিগুলো হচ্ছে রেজিস্ট্রি করা রয়েছে। আর আমরা জানি যে কোম্পানি আইন দ্বারাই সৃষ্টি হতে পারে, অর্থাৎ যে কোনো কোম্পানি যদি তৈরি করতে হয় তাহলে সেটা রেজিস্ট্রি করতেই হবে। তাই এই ধরনের কোম্পানিগুলোকে আমরা নিবন্ধন কোম্পানি বলে থাকি বা নিবন্ধিত কোম্পানি আমরা বলে থাকি। সেটা রিলায়েন্স কোম্পানি হতে পারে, সেটা উইপ্রো হতে পারে, সেটা সাঁতরা পাবলিকেশন প্রাইভেট লিমিটেড, রবীন্দ্র লাইব্রেরি প্রাইভেট লিমিটেড এরাও হতে পারে। অর্থাৎ আমরা যে সমস্ত কোম্পানি দেখতে পাই বেশিরভাগ কোম্পানিটাই হচ্ছে নিবন্ধিত কোম্পানি, অর্থাৎ আইন দ্বারা রেজিস্ট্রি করার পরেই কিন্তু এগুলো তৈরি হয়েছে। এরপর যেটা আমরা আলোচনা করব পাবলিক সেক্টর কোম্পানি। পাবলিক সেক্টর কোম্পানি বা সরকারি কোম্পানি এখন কিছু কোম্পানিতে, এটা এই প্রাইভেট কোম্পানিও হতে পারে, পাবলিক কোম্পানিও হতে পারে, যে কোনো কোম্পানি হতে পারে, যদি এই কোম্পানিতে ন্যূনতম 51% শেয়ার সরকারের যদি থাকে। এখন সরকার বলতে কি বোঝাচ্ছে? সেটা রাজ্য সরকারও হতে পারে, সেটা কেন্দ্র সরকারও হতে পারে। যদি কোনো কোম্পানিতে, সেটা প্রাইভেট কোম্পানি হোক বা পাবলিক কোম্পানি হোক, সেটা কোনো হচ্ছে এখানে প্রভাব বিস্তার করবে না। যদি 51% ন্যূনতম, তার বেশিও থাকতে পারে। তো কোনো কোম্পানিতে যদি দেখা যায় যে 51% শেয়ার কোনো সরকারের রয়েছে, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, তাহলে সেইগুলোকে বলি আমরা সরকারি কোম্পানি বা পাবলিক সেক্টর কোম্পানি। তেমন বিপরীত ক্ষেত্রে আমরা কি পাই? বিপরীত ক্ষেত্রে আমরা পাই প্রাইভেট সেক্টর কোম্পানি, অর্থাৎ যেখানে 51%-এর বেশি শেয়ার জনগণের কাছে রয়েছে বা 51%-এর কম শেয়ার সরকারের কাছে রয়েছে। তাহলে এর উল্টো আমরা কি পাচ্ছি? এর উল্টো আমরা পাচ্ছি প্রাইভেট সেক্টর কোম্পানি, যেখানে 51%-এর কম সরকারের কাছে রয়েছে আর এখানে 51%-এর বেশি। তাহলে এমন কোনো কোম্পানি যেখানে সরকার অর্থাৎ রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে শেয়ার, সেই শেয়ার 51%-এর কম থাকে, তাকে আমরা বলি প্রাইভেট সেক্টর কোম্পানি। তবে এখানে গুলিয়ে ফেললে হবে না যে পাবলিক সেক্টর মানেই পাবলিক কোম্পানি আর প্রাইভেট সেক্টর মানেই প্রাইভেট কোম্পানি, এমন কিন্তু ব্যাপার নয়। প্রাইভেট কোম্পানি এবং প্রাইভেট সেক্টর কোম্পানি দুটো আলাদা, পাবলিক কোম্পানি পাবলিক সেক্টর কোম্পানি দুটো কিন্তু আলাদা। তো এই যে কয়েকটা ভাগ বললাম, প্রায় 7 ধরনের শ্রেণীবিভাগ করলাম, আরও কয়েক ধরনের শ্রেণীবিভাগ রয়েছে। যেমন রয়েছে আমাদের শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় বিশিষ্ট কোম্পানি। শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় বিশিষ্ট কোম্পানি, দায় বিশিষ্ট কোম্পানি। এখন শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় বিশিষ্ট কোম্পানি বলতে আমরা কি বুঝি? এখন যে সমস্ত কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের দায় শেয়ারের অভিহিত মূল্য পরিশোধ করার মাধ্যমে তাদের সম্পূর্ণ দায় কিন্তু মিটে যায়, তাকে আমরা বলি শেয়ার দ্বারা দায় বিশিষ্ট বা সীমাবদ্ধ দায় বিশিষ্ট কোম্পানি। যেমন কি দেখা গেল কোনো ব্যক্তির কাছে 10টা শেয়ার রয়েছে এবং এই 10টা শেয়ারের হচ্ছে ভ্যালু হচ্ছে 100 টাকা করে। তাহলে সেই শেয়ার হোল্ডার যদি 10 × 100 অর্থাৎ 1000 টাকা কোম্পানিকে পেমেন্ট করে দেয় বা মূল্য পরিশোধ করে দেয়, তাহলে কোম্পানির আর কোনো বিষয়ে সে দায়বদ্ধ থাকবে না। এই ধরনের কোম্পানিকে বলা হয় শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় বিশিষ্ট কোম্পানি। এরকমই রয়েছে অর্থ দ্বারা দায় বিশিষ্ট বা গ্যারান্টি দ্বারা দায় বিশিষ্ট কোম্পানিও রয়েছে। সেখানে কিন্তু এই শেয়ারের ভ্যালুটা গণ্য করবে না, যে প্রতিটা শেয়ার হোল্ডারকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে, সেই টাকাটা দেওয়ার পর তার আর কোনো দায় থাকবে না, তখন তাকে বলা হচ্ছে গ্যারান্টি দ্বারা সীমাবদ্ধ দায় বিশিষ্ট কোম্পানি। তাহলে এই যে আমরা 8-9টা ভাগ বললাম, একবার সংক্ষেপে বলে দিই। প্রথম হচ্ছে আমাদের প্রাইভেট কোম্পানি, তারপরে আমাদের হচ্ছে পাবলিক কোম্পানি, সনদপ্রাপ্ত কোম্পানি, বিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, পাবলিক সেক্টর কোম্পানি, প্রাইভেট সেক্টর কোম্পানি, শেয়ার দ্বারা দায় বিশিষ্ট কোম্পানি
আর অর্থ বা গ্যারান্টি দ্বারা সীমাবদ্ধ দায়বিষ্ট কোম্পানি। তাহলে এই শ্রেণীবিভাগগুলো তোমরা করে রাখবে, এখান থেকে হয়তো কিছু ছোটো ছোটো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রাইভেট কোম্পানি এবং পাবলিক কোম্পানির মধ্যে কি কি পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। তো আমরা 5-6টার বেশি পার্থক্য করব, কিন্তু পরীক্ষায় তো আর হচ্ছে বড় কোশ্চেন বা পার্থক্য আসবে না, যেহেতু এবারে সেমিস্টার সিস্টেম, তো 40টা এমসিকিউ থাকবে। তো এখান থেকে ছোটো ছোটো প্রশ্নগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো প্রথমেই বলি যে প্রাইভেট কোম্পানি এবং পাবলিক কোম্পানি দুটো সংজ্ঞা আমরা দিতে পারবো। এক, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম থাকে 2 জন এবং সবথেকে বেশি থাকে 100 জন, এর শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না এবং নামের শেষে লেখা থাকে লিমিটেড, তাকে বলা হয় প্রাইভেট কোম্পানি। আর পাবলিক কোম্পানি কাকে বলে? যার ন্যূনতম সদস্য সংখ্যা থাকে 7 জন এবং সবথেকে বেশি অসংখ্য সদস্য সংখ্যা থাকতে পারে, যে কেউ এর শেয়ার কেনাবেচা করতে পারে এবং নামের শেষে লেখা থাকে লিমিটেড, একে বলা হয় সর্বজনীন কোম্পানি। তো প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে শেয়ার অবাধে কিন্তু হস্তান্তর করা যায় না। পাবলিক কোম্পানির ক্ষেত্রে শেয়ার যে কেউ কেনাবেচা করতে পারে, অবাধে হস্তান্তর করা যায়। প্রাইভেট কোম্পানির নামের শেষে কী লেখা থাকে? পিভিটি এলটিডি অর্থাৎ প্রাইভেট লিমিটেড। সর্বজনীন কোম্পানির নামের শেষে কী লেখা থাকে? সর্বজনীন কোম্পানির নামের শেষে লেখা থাকে শুধুমাত্র লিমিটেড। প্রাইভেট কোম্পানি পরিচালনা করার জন্য ন্যূনতম 2 জন পরিচালক থাকলেই হয়, কিন্তু পাবলিক কোম্পানি পরিচালন করার জন্য ন্যূনতম 3 জন পরিচালক থাকতেই হবে। প্রাইভেট কোম্পানি নিবন্ধন বা রেজিস্ট্রি করার পরই কাজ শুরু করে দিতে পারে, কিন্তু সর্বজনীন কোম্পানি রেজিস্ট্রি করার পর কাজ শুরু করতে পারে না। এর জন্য কি করতে হয়? আলাদা করে অনুমতি নিতে হয়। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে যে বিধিবদ্ধ সভা, সেটা আহ্বান করা কোনো বাধ্যতামূলক নয়। সর্বজনীন কোম্পানির ক্ষেত্রে বিধিবদ্ধ সভা আহ্বান করা কিন্তু বাধ্যতামূলক রয়েছে। তো এই 6-7টা পার্থক্য কিন্তু তোমরা করে রাখবে। হয়তো বইয়েতে বা পাঠ্যপুস্তকে আরও পার্থক্য দেওয়া থাকতে পারে, সেগুলো একটু দেখে রাখবে, কারণ শূন্যস্থান পূরণ বা ম্যাচ মেকিং এই ধরনের হয়তো প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। তো নেক্সট ক্লাসে আমরা ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের জন্য এতটাই, ধন্যবাদ।